খুবই আমি ক্যাজুয়ালি জাস্ট কিছু বলবার জন্য হঠাৎ করে মনে হলো যে আমাদেরকে সকাল থেকে বেশ কিছু শহীদ পরিবার বলেছেন যে সম্প্রতি যে খালেদ মহিউদ্দিন ওনার একটি ভিডিও ভাইরাল হয়েছে, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত আলাপ করছেন গণযোগাযোগের সাংবাদিকতা বিভাগের স্টুডেন্টদের সাথে। সেখানে ওনার কিছু বক্তব্য, ওনার জুলাই শহীদ এবং এই শব্দের ব্যাপারে ওনার টোটাল বডি ল্যাঙ্গুয়েজ এ নিয়ে যেহেতু আমাদেরকে কেউ কিছু জানিয়েছেন, তো আমরা মনে করছি আমাদের এই আলাপ নিশ্চয়ই খালেদ মহিউদ্দিন শুনবেন, কারণ তিনি সবকিছুতে খোঁজ রাখেন এবং আমাদের ব্যাপারে তিনি ভালো করে খোঁজ রাখেন। সুতরাং আশা করি উনি এটাও খেয়াল রাখবেন। তো আমরা যা বলছি এটা অনেক শহীদ পরিবারের কথা, তারা আমাদেরকে বলেছে আমরা হয়ে যেন তাদের ব্যাপারে কিছু তাদের কথাগুলোর জন্য আমরা একটু বলি। দেখেন, আপনারা অনেকেই আমরা একটা ব্যাপারে রিয়াক্ট করছি, আমিও একটা পোস্ট দিয়েছি, সেটা হলো যে প্রধান ফ্যাসিস্ট খুনি হাসিনাকে তিনি সাবেক প্রধানমন্ত্রী বলেছেন। এই আলাপটা আসলে একটা সেকেন্ডারি আলাপ। এই আলাপটার থেকেও খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার ঘটে গেছে, যেটা আমরা কেউ যেন অনেকে খেয়াল করছি না এই ভিডিওটার মধ্যে। আপনাকে কেউ খেয়াল করেছেন যে এই আলাপের একটা অংশে আমাদের খালেদ মহিউদ্দিন বলছেন এনসিপির যারা তরুণ তুর্কি মানে হাসনা সার্জিস তাদের কথা বলতে গিয়ে তারপরে খালেদ মহিউদ্দিন যখন পলাতক ছাত্রলীগের খুনি লীগের সভাপতি সাদ্দামের ইন্টারভিউ করতে চেয়েছেন, তখন তো বাংলাদেশের আপমর সবাই এটার বিরুদ্ধে গিয়েছে এবং সেটা বেআইনিও ছিল। এবং তখন সম্ভবত হাসনা সার্জিস ওরা যেরকম বলেছিল যে এই রক্তের সাথে বেইমানি করে প্রতারণা। তা আপনি একটা ব্যাপার খেয়াল করেন যে খালেদ মহিউদ্দিন কোন বডি ল্যাঙ্গুয়েজে কাদের সাথে কিভাবে তাদের বক্তব্যটাকে কোট করছেন। তিনি বলছেন বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে বলে উনি হা করে হেসে দিচ্ছেন, ওনার হাসি আসছে না, আর্টিফিশিয়াল। এরপর উনি এটাকে আরো লঘু করবার জন্য যে বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে এরপর উনি বলছেন বিপ্লব, রক্ত, প্রতারণা। এত সহজ শব্দ না, আসলে তো এত সহজ শব্দ না খালেদ ভাই, কিন্তু সহজ তো আপনি করে দেখালেন। কারণ হাসনাত সার্জিসের ব্যক্তিগত কোনো অবস্থানও হয়তো যদি ভুল হইতে পারে, কিন্তু তারা যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মুখ বলতে এই যে এত শহীদ এত আহত, এটাকে আপনি স্বপ্নে যেভাবে লঘু করবার চেষ্টা করলেন, আপনি কি নিজে খেয়াল করছেন এটা আপনি কি করলেন? মানে আপনি বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা এই বক্তব্যটাকে যেভাবে বাজেভাবে উপস্থাপন করলেন, এরপরে আপনি বললেন বিপ্লব, রক্ত, প্রতারণা, মানে এগুলো কিছু না। মজার ব্যাপার হলো আপনি একজন সাংবাদিক হিসাবে কি চান? একান্ত বস্তুনিষ্ঠ ব্যাপারগুলো তুলে আনতে চান। আপনি নিজে বলছেন যে ট্রমার ব্যাপারটা আপনার বক্তৃতার মধ্যে বলেছেন। ইভেন আমেরিকায়ও যদি কোনো ভিকটিম আবার সেই ইন্টারভিউ দেখে আরো ট্রমাটাইজড হয়ে যায়, তাহলে তাকে বাংলাদেশের আইন তো কভার করেই না, আমেরিকার কোথাও কভার করেন, এটা আপনি বলেছেন। এর পরেও আপনি বলছেন যে তবে এটা এত বিগ, আপনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ইন্টারভিউ করতে চান যদি আপনার জেলেও যাওয়া লাগে। দেখেন আপনি কি বিরাট বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, যেবার আপনি জেলে গিয়ে হইলেও হাসিনার ইন্টারভিউ করতে চান। মজার ব্যাপার হইল, কারণ কি এই জুলাইয়ে কি হইছে না হইছে, প্রথমত এটা আপনি সাদ্দামের কাছ থেকে শুনতে চাইছেন। আমার কথা হইল আপনার কাছে প্রথম প্রশ্ন, জুলাই কি হয়েছে না হয়েছে, সাদ্দামের ইন্টারভিউ করা তো প্রথমত আইনি নিষেধাজ্ঞা আছে। মোরাল গ্রাউন্ডে কতটুকু জার্নালিজম এটাকে সাপোর্ট করে সেটা নিয়েও তর্ক বিতর্ক আছে। আমার আপনি একটা কথা বলেন, সাদ্দাম তো কিলার, হাসিনা তো কিলার, খুনি, এটা বলতে আপনার খারাপ লাগলেও বাংলাদেশের শহীদ পরিবারের খারাপ লাগে না। আপনি গত 14 মাসে বা 15 মাসে জুলাইতে কি হয়েছে ভিডিও না দেখা টকশোনা কইরা জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে ধরলাম আসে নাই। দেখেন আপনার ব্যাপারে অ্যালিগেশন আছে, আপনি এটার উত্তর দিয়েন। এটা ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে, জার্মানিতে থাকে আমাদের বাংলাদেশি অনেক যারা স্টুডেন্ট, তারা এই জুলাই গণ অভ্যুত্থানে হত্যা চলাকালে তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিল প্রতিবাদ করবার জন্য। আপনি সামনে থেকে আপনার অফিসে হেরে যাচ্ছিলেন, তারা আপনাকে রিকোয়েস্ট করেছে যে খালেদ ভাই আপনি 5টা মিনিট দাঁড়ান, আপনি কর্ণপাত না করে হুর হুর করে অফিসে চলে গেছেন। ওই বাংলাদেশের তো অনেক প্রফেশনালস যারা পৃথিবীতে বাইরে ছিল, তারা তাদের পুরো প্রফেশনকে ঝুঁকিতে ফেলে শিক্ষার্থীদের সাথে দাঁড়িয়েছিল এবং তারা জনতার কাতারে দাঁড়িয়েছিল। আচ্ছা আপনার নিজের অবস্থান যে আমি দাঁড়াবো না, আপনি না দাঁড়ালে আপনারা কেউ জোর করে দাঁড় করাতেও পারবেন না। জার্মানির মতো জায়গায় যেখানে স্টুডেন্টরা এত ঝুঁকি নিয়ে ভূমিকা নিয়েছে এবং তারা প্রোটেস্ট করেছে, আপনি তাদের সাথে তো একাত্মতা পোষণ করেনি নাই, তারা রিকোয়েস্ট করেছে তারপর আপনি যান নাই। কিন্তু এরপর আপনি যখন আবার জার্নালিজম শুরু করলেন, আপনি বাংলাদেশে ডকুমেন্টেড 1400-এর বেশি শহীদ, 30-40 হাজারের বেশি সিভিয়ারলি আহত, চিরতরে অন্ধ, পঙ্গু, শিশু, আপনি তাদের একটা ইন্টারভিউ করেছেন এসে? আপনি একটা শহীদ পরিবারের কাছে গেছেন?
একটা আহতের সাথে কথা বলেছেন? আপনি কি করলেন? আপনি জুলাই গণ অভ্যুত্থানকে দেখতে চাইলেন সাদ্দামের চোখে, সাদ্দামের লেন্সে, কারণ পলিটিক্সটা আমরা বুঝি। আপনার যে আমেরিকায় যে ঠিকানা চ্যানেলটা দেখেন, আপনি ডয়েচে ভেলেতে যখন ছিলেন, এখান থেকে আপনি এত বোকা, এত ছোট মানুষ না যে ডয়েচে ভেলের মতো প্ল্যাটফর্ম চাইরা একটা নতুন, এখন পর্যন্ত যেটা ওরকম করে স্পার্ক করে নাই, সেই ঠিকানায় গিয়ে উঠবেন। কারণ আপনার ওয়েস্টে যাওয়া, এবং এই ঠিকানায় আমরা এটাও জানি যে আপনার যে ঠিকানা, এইটাকে ওখানে যারা এস্টাবলিশ করেছে, এটার সাথে কিভাবে আওয়ামী ফাইন্যান্স জড়িত। কিন্তু আমি বলতে চাই, আওয়ামী ফাইন্যান্স হলেও তো কোনো সমস্যা নাই, আপনি জার্নালিজমটা করলেই হইলো। সেটা আওয়ামী লীগের চ্যানেল হইলো না, হাসিনার চ্যানেল হইলো, আমার কোনো সমস্যা নাই। আপনি সালমান এফ রহমানের চ্যানেলে চাকরি করছেন না, আপনি চাকরি করছেন, এইটা কোনো প্রবলেম না। কিন্তু আপনি যখন এই গত 14 মাস ধরে সবার সাথে শো করছেন, হাসনাতকে, সার্জিসকে, ওকে ওকে ছাইনিকে চেপে ধরছেন, আপনি একটাবার, এবং আপনি কি করতেছেন, জুলাইকে আরো ভালো করে বুঝবার জন্য আপনি সাদ্দামের কাছে কথা বলবার চেষ্টা করছেন। এবার আপনি জেলে গিয়ে হাসিনার সাথে কথা বলতে চান, জেলে গিয়ে হলেও। বলেন তো, গত 14 মাস আপনি কয়টা শহীদ পরিবারের সাথে, তার মা, তার বাবার সাথে কথা বলেছেন? আপনি কয়টা চিরতরে অন্ধ মানুষের সাথে কথা বলেছেন, চিরতরে পঙ্গুর সাথে কথা বলেছেন? আপনি যদি ওরকম জার্নালিজম করতে চান, তাহলে সকল শহীদের পরিবারের সাথে কথা বলে, আহতদের সাথে কথা বলে, তারপর তাদের অ্যালিগেশনটা কতটুকু সত্য, কতটুকু মিথ্যা, মিথ্যা হওয়ার সুযোগ নাই, কারণ ইট হ্যাপেন্ড, এটা ক্যামেরার সামনে ঘটেছে, লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে, ক্যামেরার সামনে ঘটেছে। এরপর আপনি চাইলে তাকে বলতে পারেন যে আমি আপনার একটা, কেন ওসামা বিন লাদেনের রিটেন ইন্টারভিউতে নিয়েছে আমেরিকা থেকে এসে, তো আপনি কিন্তু সেটা না করে, আপনি কোনো শহীদ পরিবারের সাথে কথা না বলে, আপনি একজন খুনি, যাকে মানে খুনিকে খুনি বলতে আপনার তো দ্বিধা কেন? মানে খুনিয়া হাসিনে খুন করছে কিনা এটা নিয়ে আপনার দ্বিধা আছে? আপনি একটু খালেদ ভাই বললেন তো যে হাসিনা খুন করছে কিনা, এইটা জানার জন্য আপনি ঢাকা ভার্সিটির বলতে ওদেরকে বলতেছেন আর একটু ভালো করে জার্নালিজম পড়ে। খালেদ ভাই মানে বলেন তো, আর একটু কতটুকুন ভালো করে পড়াইলে খুনিরে খুনি বলতে পারবে একাডেমিশিয়ানরা এবং জার্নালিস্টরা, মানে কতটুকুন ভালো করে পড়াইলে, আর আর কতটুকুন ভালো করে পড়াইলে যে 4টা ইলেকশন দেশে কোনো ভোট হইতে দেয় না। প্রথমে 111 ইলেকশন, তারপরে 14তে ভোট হয় নাই, 18তে ভোট হয় নাই, 24-এ ভোট হয় নাই, এবং সেই ভোট না হওয়া, দিল্লির ক্ষমতায়িত হওয়া একজন ফ্যাসিস্টকে আপনি প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে ফেরা তুলে ফেলেন। আপনি এই সরকারকে বারবার বলছেন, আমি অনেক টকশোতে শুনছি যে এই সরকার তো আমার সরকার না, ফাইন, নাই হইতে পারে, আপনি এটাকে রিপ্রেজেন্টেটিভ মনে নাও করতে পারেন। এবার আপনি বলেন তো খালেদ ভাই, এই সরকার যদি আপনার সরকার না হয়, তাহলে আওয়ামী লীগের গত 15 বছরে যেখানে কোনো মানুষ ভোট দেয় না, এমনকি আওয়ামী লীগ নিজে যে দাবি করে তাদের 25% বা 20% ভোটার আছে, তারও 2% মানুষ কেন্দ্রে যায় না, তাহলে কেন্দ্রে এত কুকুর ঘুমাইতো না। তাহলে যেখানে কোনো ভোটার ভোট দেয় নাই, সেই সরকার তো আপনার আমার বাংলাদেশের কারো সরকার না। আপনি কোনোদিন আওয়ামী লীগের কোনো মন্ত্রীরে একবার জিজ্ঞেস করছেন এই সরকার আমার না? এটা নিয়ে আপনাকে আবার আমরা পরের পর্বে আবার আপনার কাছে আসবো। আমি একটু ডক্টর আব্দুল তুষার আপনার কাছে আসতে চাই। মঞ্জু ভাই মোটামুটি একটা পাঠাতন আমাদেরকে দেখালেন যে কোন কোন উপদেষ্টার সাথে, যেমন উনি আসিফ নজরুল, সৈয়দ রেজানা হাসান, আদিলুর রহমান খান, ইনাদের কথা বলেছেন, যাদের সঙ্গে আসিফ মাহফুজ আলম এবং নাহিদ ইসলামের একটা সরাসরি সম্পর্ক রয়েছে, এবং তারা সামনেও আসছেন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু সালাউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন আহমেদ মাহমুদ, তারা কিন্তু আসলে তাদের নিজস্ব মন্ত্রণালয় নিয়ে আসলে অনেক বেশি ব্যস্ত থাকতেছেন। জনাব ফাউজুল করিম খানের কথা এরকম বলা যায় হচ্ছে, আর ধর্ম উপদেষ্টার কথা বলতেছিলেন, তাদের কথা। আমি একটু তো সবাই আপনার বিশ্লেষণ শুনবো যে উপদেষ্টারা এবং ছাত্র নেতারা কিভাবে উই আর দে বা পরস্পর মুখোমুখি হলো, বা মানে তাদের মধ্যেকার হিসাব নিকাশটা কি? পরস্পর মুখোমুখি হওয়ার আগে এই কথাটা বিবেচনা করতে হবে যে কিছু উপদেষ্টা তো অ্যাক্টিভিস্ট ছিলেন, যেমন রিজওয়ানা হাসান পরিবেশ নিয়ে আন্দোলন করতেন, আসিফ নজরুল প্রচুর টকশোতে যেতেন এবং নানান ধরনের কথাবার্তা বলতেন, কখনো ডানে, কখনো বামে, কখনো মাঝখানে। আদিলুর রহমান খান মানবাধিকার নিয়ে কাজ করতেন। এরকম যারা অ্যাক্টিভিস্ট, তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণী, পেশা এবং বয়সের লোকের যুক্ততা থাকে। আসিফ নজরুল একই সঙ্গে শিক্ষক ছিলেন, ফলে তার ছাত্রছাত্রীরা আছেন, ফলে তাদের যে কানেকশন হবে তরুণদের সাথে, সে একই কানেকশন সালেউদ্দিন আহমেদ অথবা ওয়াহিদুদ্দিন মাহমুদ অথবা ধর্ম উপদেষ্টা অথবা যিনি আছেন আরেকজন ফাউজুল করিম খান, হ্যাঁ, বা ফাজুল কবির, তাদের হবে না। কারণ তারা এমন এমন পদে ছিলেন যেসব পদে বা যেসব অফিসে ঢুকতে গেলে প্রচুর নিরাপত্তা এবং অনেক কিছু কাঠখড় পেরিয়ে বা পুড়িয়ে তাদের সঙ্গে দেখা করতে হয়। তো এই কারণে আমি মনে করি যে কিছু উপদেষ্টা ছাত্র বন্ধু, আর কিছু উপদেষ্টা আমলা বন্ধু, কিছু উপদেষ্টা প্রশাসন বন্ধু, আর কিছু উপদেষ্টা ডক্টর ইউনূস বন্ধু। তো এইভাবে আসলে এই পুরো উপদেষ্টা পরিষদটা তৈরি হয়েছিল। এবং যে কথা
ডক্টর ইউনূসও বলেছেন যে তিনি হাতের কাছে যাদেরকে পেয়েছেন তাদেরকে নিয়েছেন। এই কথা কিন্তু তিনি বলেছিলেন আমার যতদূর মনে পড়ে। ফলে উপদেষ্টা পরিষদ তৈরি করার সময় এটার মধ্যে এক ধরনের দুর্বলতা ছিল। আপনি হাতের কাছে যাকে পাবেন তাকে নেবেন নাকি যে সবচেয়ে উপযুক্ত তাকে নেবেন, এই জায়গাটা আসলে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই মুখোমুখি দাঁড়ানোর জায়গাটা তৈরি হয়েছে কোথায়? ছাত্রদেরকে যখন বলা হয়েছে তারা নিয়োগকর্তা, তখন তাদের মধ্যে এক ধরনের নিয়োগকর্তার যে অ্যাটিটিউড বা অভিব্যক্তি সেটা তৈরি হয়েছে। ছাত্ররা ভাবতে শুরু করেছে যে এদেরকে আমরা বসিয়েছি, এদেরকে আমরা চাকরি দিয়েছি, কিন্তু এদেরকে আসলে ছাত্ররা বসান নাই। আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক যারাই আছেন সকলে মিলে তাদেরকে ওই জায়গাতে বসানোর যে ব্যবস্থা সেটা করেছেন। যখন তাদেরকেই কৃতিত্বটা দিয়ে দেওয়া হয়েছে তখন তারা নানা ধরনের টার্মস ডিকটেট করতে শুরু করেছেন, অর্থাৎ তারা তাদের শর্ত দিতে শুরু করেছেন এবং আশা করতে শুরু করেছেন তারা যা বলবে সেটা এই উপদেষ্টা মণ্ডলী শুনবে। এখানে কিছু উপদেষ্টার কথা আমি বললাম যারা অ্যাক্টিভিস্ট, আর কিছু উপদেষ্টা কিন্তু আছেন যারা সরাসরি ছাত্রই, যেমন নাহিদ নিজে উপদেষ্টা ছিলেন, আসিফ আছেন, মাহফুজ আছেন, এরা কিন্তু ছাত্র বা এই কিছুদিন হলো ছাত্রত্ব শেষ করেছেন। ফলে উপদেষ্টা মণ্ডলীর প্রায় অর্ধেকের কাছাকাছি বা তার একটু কম এদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ আছে। আর আরেক দল আছেন যাদেরকে তারা আগেও স্যার বলতেন, এখনো হয়তো স্যারই বলেন। তো এইরকম যে কারণে মুখোমুখি গিয়েছেন তারা কেন? কারণ তারা নানা ধরনের আবদার করতে শুরু করেছেন। একে নিষিদ্ধ করে দেন, আমাদেরকে নিরাপত্তা দেন, অমুককে ছেড়ে দেন, তমুককে ধরেন, আমরা যেটা চাচ্ছি সেটা হতে হবে, অমুককে ওই মন্ত্রণালয়ে দেন, তমুককে সরিয়ে দেন, এবং একই সঙ্গে এইটা বানান, ওইটা বানান, সেইটা বানান, এবং আমাদেরকে শাপলা দেন, শাপলা দেন, শাপলা দেন। এখন আমি লক্ষ্য করলাম আপনার এই যে ওয়েবসাইট, সেখানে কিছু লোক লিখেই যাচ্ছেন এনসিপি 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 এনসিপি, ওরকম তারাও জব করছেন, শাপলা 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 শাপলা। এখন এই শাপলা শাপলা করবেন যে শাপলা ছাড়া ভোটে জিতার কি আর কোনো মার্কা নাই? শাপলা না পেলে তারা জিতবেন না, শাপলাই তাদের পরিচয়। শাপলা নিয়ে তারা যে এত হুজ্জত করছেন, এই সবকিছুর কারণ হচ্ছে তারা মনে করেন তারা যা চাইবেন সেটাই তারা পাবেন। এবং কম বয়সী হলে যেটা হয় যে আপনি যা চাইলেন সেটা যদি আপনি না পান তখন কিন্তু আপনি এক ধরনের ট্যান্ট্রাম করতে শুরু করেন, মানে আপনি এক ধরনের আবদার, হইচই। এখানে একটু ছোট একটু যদি জিজ্ঞেস করি যে শাপলাটা দিয়ে দিলে অসুবিধা কি, নাকি এটা দিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত? এবং শাপলাটা দিয়ে দিলে মানে আমি এখন পর্যন্ত কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। ওরা আমি আপনার বক্তব্যের সাথে একমত, ওনারা কেন এত শাপলা চাইতেছেন সেটাও বুঝতে পারতেছি না, দিতেওছে না কেন এটাও বুঝতেছি না। একটা অসুবিধা আছে, শাপলার মার্কাটা এরকম যে এটা আপনি যদি পয়সা উল্টান দেখবেন পয়সার উল্টা দিকে আছে। আপনি যদি পুলিশের মার্কা দেখেন না, অবশ্যই আছে। আপনি নিশ্চয়ই জানেন যে ভিজুয়াল সিম্বলিজমের গুরুত্ব কি। কিছুদিন আগে রবার্ট ল্যাংডনের একটি নতুন উপন্যাস, নায়ক আর কি, দাভিঞ্চি কোড, যেটা দাভিঞ্চি কোড যে সিকুয়েলি আর কি, সেখানে রবার্ট ল্যাংডন হচ্ছেন নায়ক। সেই নায়ক হচ্ছেন কি করেন, সিম্বলিজম বিবেচনা করেন। শাপলা একটা সিম্বল, যেমন ধানের শীষ একটা সিম্বল। এখন যে ধানের শীষ নির্বাচন কমিশনের প্রতীক, সেই ধানের শীষ কিন্তু আমাদের কোন জাতীয় প্রতীকের মধ্যে নাই, এইভাবে এক ছড়া ধানের শীষ। কিংবা ধরেন যে নৌকার প্রতীক, সেই নৌকা কিন্তু আমাদের কোন জাতীয় প্রতীকের ভিতরে নাই, পয়সার মধ্যে নাই। কিন্তু শাপলা কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন জায়গায় আছে। অর্থাৎ আপনি একটা দলকে সিম্বলিজমের সুবিধা দিচ্ছেন, ইট ইজ এ বায়াস, এবং এই সিম্বলিক বায়াস এটা আপনি করতে পারেন না। তাহলে যেটা তুষার ভাই, আপনার কথা একটু 24 ঘন্টা চোখের সামনে দেখতে, আপনার সামনে টুথপেস্ট ফর্সা হইবেন, এগুলো ধরে রাখে, পকেট থেকে বের করলে বের হয়। জি, মানে 24 ঘন্টা যদি একটা প্রতীক আপনার সামনে, তাহলে কিন্তু আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন। তো যে প্রতি দাঁড়িয়ে আছে, যে প্রতি সারাদিন শাপলা শাপলা বলা যাচ্ছে করা, অর্থাৎ আমি কিন্তু মনে করি যে তুষার ভাই, যদি সিম্বলে ওরা সুবিধা পায়, এনসিপির ওরা, তো ওটুকু সুবিধা উনাদেরকে দিলেও দেয়া যেতে পারে। মানে আমি মনে করি যে ঠিক আছে, ওনারা জীবন মানে তাহলে বাকি সুবিধাগুলো দেন। আমার কাছে মনে হয় যে জীবন বাজি করে ওনারা যুদ্ধ করেছেন। জাতীয় ফল কাঁঠাল, হ্যাঁ আছে তো, কিন্তু সেই কাঁঠাল তো পয়সার মধ্যে নাই।
সেই কাঁঠাল তো জায়গায় জায়গায় ছবি বানিয়ে আমরা রাখি নাই। বাংলাদেশে তো কোনো কাঁঠালের ভাস্কর্য নাই, কিন্তু দোয়েলের ভাস্কর্য আছে একটা ইউনিভার্সিটি মোড়ে। হ্যাঁ, তো এবং দোয়েল 2 টাকার নোটের মধ্যে ছিল। রাইট। তো এরকম প্রতীক যেটা চোখের সামনে থাকে, যেই প্রতীকের সুবিধা কেউ পেতে পারে, তাকে আলাদা করে প্রতীক চিনাতে হয় না। এরকম প্রতীক কাউকে না দেওয়াই ভালো আমার কাছে মনে হয়। ফলে নির্বাচন কমিশন কেন দিচ্ছেন না, এটা তার ব্যাপার। আর খালেদ, আপনি যেসব যুক্তি দিচ্ছেন এগুলা খুবই অদ্ভুত যুক্তি আছে আর কি। যদি তারা যুদ্ধ করেছেন বলে প্রতীক পান, তাহলে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে কোটা পাবে না কেন? আপনার যুক্তি কিন্তু ওই দিকে যাচ্ছে। তো মানে এই যুক্তিটা সঠিক যুক্তি না। কেউ যুদ্ধ করেছে সুবিধা পাওয়ার জন্য না, কেউ যুদ্ধ করেছে জনগণের জন্য সুবিধা এনে দেওয়ার জন্য। তারা যুদ্ধ করেছেন জনগণের জন্য, সুবিধা তারা চান। এইটা তো বিবেচনা নিতে হবে।